আবারও দেশে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 46 ভাগ। স্বাস্থ্যবিধি না মানায় কারণ 11 ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের ফেরাতে আর আস্থা রাখা যাচ্ছে না। মিয়ানমারের সঙ্গে আলোচনায় আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগী একমাত্র উপায়, মত বিশ্লেষকদের। এবং অগ্রহায়ণের শুরুতেই রাজধানী সহ সারা দেশে বাড়ছে শীত। রাতের মহানগরীতে ঠান্ডায় জবুথবু ছিন্নমূল মানুষ, নেই মোকাবিলার রসদ। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। শনাক্তের হার কিংবা মৃত্যু সব সূচকেই পরিস্থিতি অবনতির দিকে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আবারও উদাসীনতা, পরীক্ষা না করানো আর আক্রান্তদের অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে না পারাকেই সংক্রমণ বাড়ানোর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, রোগ ছড়ানো নিয়ন্ত্রণে আনতে আক্রান্তদের শনাক্ত করা এবং প্রতিটি রোগীকে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। ফারুক ভূঁইয়া রবেনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সক্ষমতা 250 রোগীর, কিন্তু হাসপাতালটিতে এখন সেবা দেওয়া হচ্ছে 314 ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে রাজধানীর 19টি কোভিড নির্ধারিত হাসপাতালের কমপক্ষে 6টিতে সক্ষমতা আর ভর্তি রোগী প্রায় সমান, আর 7টি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ শয্যা, যা ইঙ্গিত দিচ্ছে কোভিড পরিস্থিতি চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। বর্তমানে দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে বাড়ছে শনাক্তের হারও। আগের সপ্তাহগুলোই 10-11% থাকলেও সবশেষ 47তম সপ্তাহে শনাক্তের হার দাঁড়ায় 13%-এর বেশি। অন্যদিকে কিছুদিন আগের স্থিতিশীল অবস্থা থেকে শনাক্ত রোগীর সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। আবার একটা সময় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমতে শুরু করলেও হঠাৎ ব্যতিক্রম রূপ 47তম সপ্তাহে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ে 1 লাফে 43%। হঠাৎ করে সারা পৃথিবীতে যেরকম স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। এখন এটাকে আমরা আসলে দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় সেকেন্ড ওয়েভ বলবো কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। সংক্রমণ রেখা যখন আবারও ঊর্ধ্বমুখী, তখন হাসপাতালের মতন স্পর্শকাতর জায়গা সহ সবখানি সচেতনতার ঘাটতি। সাইকেল চালা আসছে তো, এই যে পকেটে রাখছে, পড়বো আছে তো, ফোনে কথা বলতেছিলাম, এই কারণে খুলছি। এই দুটো ব্যাগে আমার মাস্কটা বেডে ধুয়ে যাবে। মাস্ক কই পড়ছে আমি জানি না। রোগ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানো আর আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। টেস্টই তো করতে পারছি না, তাহলে আমরা আইসোলেট করতে পারছি না, তাহলে আমরা ওদেরকে ছেড়ে দিয়ে বলছি যে তোমরা মাস্ক পরো, তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং করো, এটা করে কিন্তু বেশি মাস্কের ইফেক্টটা পাওয়া যাচ্ছে না। আইসোলেশনে আছেন কিনা এবং তাদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে কিনা সেই খবরটা নেওয়া দরকার। আইডিসিআর সেই কাজটি করছে, কিন্তু জনবলের অভাবে 24 ঘন্টার ভিতরে প্রতিটি রোগীকে ফলো আপ করা সম্ভব হচ্ছে না। কোভিড নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে কোভিড-19 সংক্রমণ আবারও বাড়ার যে শঙ্কার কথা বলা হয়েছিল, সেগুলো যে অমূলক ছিল না তার ইঙ্গিত মিলতে শুরু করেছে এরই মধ্যে। তবে যেসব সাবধানতা, সতর্কবার্তা আর স্বাস্থ্যবিধির পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো কতটা মানা হচ্ছে সে প্রশ্ন একই সঙ্গে আরও জোরালো হচ্ছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 11 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন ভ্যাকসিন কর্মসূচির প্রধান ডক্টর মোনসেফ স্লাউই। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি। ডক্টর মোনসেফ জানিয়েছেন, টিকা অনুমোদিত হওয়ার পর 24 ঘন্টার মধ্যেই তা সরবরাহের পরিকল্পনা রয়েছে। মার্কিন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়োএনটেক তাদের তৈরি ভ্যাকসিন অনুমোদনে শুক্রবার মার্কিন ঔষধ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এর উপদেষ্টা কমিটির আগামী 10 ডিসেম্বর ফাইজারের আবেদন নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। ডক্টর মোনসেফ জানিয়েছেন, টিকা অনুমোদনের 2 দিনের মধ্যেই ভ্যাকসিন দেয়া শুরুর উদ্যোগ নেবেন তারা। এর আগে ফাইজার ও বায়োএনটেকের পক্ষ থেকে তাদের টিকাটি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় 94.5% কার্যকর বলে দাবি করা হয়। চুক্তির 3 বছরেও শুরু করা যায়নি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন। কারণ হিসেবে বাংলাদেশ স্বীকার করছে, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উপর আর আস্থা রাখা যাচ্ছে না। উপায়ে আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগ, তবে সেখানেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হতাশাজনক বলে মনে করছেন
বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। 2017 সালে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর পর ওই বছরই 23 নভেম্বর নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি, কিন্তু কাগজে কলমে করা চুক্তির বাস্তব কার্যকারিতা আসেনি এখনো। চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন শুরুর কথা। এ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে, তালিকাও প্রস্তুত করে দিয়েছে বাংলাদেশ, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার ফল শূন্য। বারবার অঙ্গীকারও করেছে নিয়ে যাবে, কিন্তু আর কিছু বলে না। এখন আমাদের বন্ধু রাষ্ট্র চাপ দিচ্ছেন তাদের। বন্ধু রাষ্ট্র মানে চীন, বন্ধু রাষ্ট্র মানে জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশ ভরসা করছে প্রভাবশালী দেশগুলোর উপর, কিন্তু চলতি সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনা প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়া। ভোট দানে বিরত থেকেছে ভারত, জাপানের মতো দেশ। সব মিলে তাদের সাম্প্রতিক ভূমিকা আশাবাদী করতে পারছে না বিশ্লেষকদের। জেনোসাইড বা ওই ধরনের বিষয় যখন হয় তখন আর দ্বিপক্ষীয় থাকে না। সেই জায়গায় বাংলাদেশ আমার মনে হয় তার আন্তর্জাতিকরণের ব্যাপারে তার ধীর গতি যেটা আমরা দেখছি সেটা কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যে ভূমিকা রাখছে, যেভাবে তারা মিয়ানমারের নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। তারা তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক। মিয়ানমার প্রথমেই জানে যে চীন তাদের পাশে থাকবে, ভারত তাদের পাশে থাকবে। তাহলে পরে বাকি থাকলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের এখানে বেশ কিছু কোম্পানি আছে যাদের বাণিজ্যিক স্বার্থ আছে এবং আরো বাড়ছে। মিয়ানমারের জাতীয় নির্বাচন শেষ হওয়ায় চীনের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে প্রত্যাবর্তন ইস্যুতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় জাপানও সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়মে দুর্দশায় পড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এ অবস্থায় আবারও মূলধন যোগান দিয়ে সংস্থাটি পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইসিবির অনিয়মে জড়িতদের শাস্তি হওয়া দরকার। সানবীর রূপলের রিপোর্ট। বিনিয়োগ ত্বরান্বিত করা ও শেয়ার বাজারের সহযোগিতার জন্য যাত্রা শুরু করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি, কিন্তু বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি জড়িয়ে পড়ে নানা অনিয়মে। এর আগে দুদকও তদন্ত করেছে, তাতেও থামেনি অনিয়ম। চলতি বছর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে উঠে আসে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম। আমানতকারীদের তাৎক্ষণিক অর্থের চাহিদা মেটানো ও সুষ্ঠু বিনিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো নীতিমালাই নেই। গেল বছরের তথ্যের ভিত্তিতে প্রধান শাখাসহ 4টি শাখায় পরিদর্শন করে জুলাই মাসে একটি প্রতিবেদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় প্রতিষ্ঠানের মোট আমানত 10,697 কোটি টাকা, মোট ঋণ 2737 কোটি টাকা, 2 কোটি বা তার বেশি টাকা ঋণ দেওয়া হয়েছে 37টি প্রতিষ্ঠানকে। 91টি মামলা চলমান থাকলেও বেশিরভাগ মামলার হালনাগদ তথ্য দেয়নি আইসিবি। পোর্টফোলিও ও সিডিবিএল এর স্টেটমেন্টের ভিন্নতাও পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির এমন অবস্থায় আইসিবিকে পুনর্গঠনের একটি অডিট কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইতিমধ্যে একটি নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে আইসিবিকে টোটাল রিপোর্টটা অডিট করে টোটাল রিপোর্টটা সরকারের কাছে জমা দিতে, যাতে একটা রিস্ট্রাকচারিং প্ল্যান করা যায়। রেগুলার আমাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এই ধরনের কিছু পেলে সেখানে আইনগত ব্যবস্থা নিচ্ছে। প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে মূলধন যোগান দিয়ে আইসিবিকে পুনর্গঠন করতে হবে, তবে সেক্ষেত্রে জোর তদারকি না থাকলে আবারও অনিয়মের আশঙ্কা থেকে যাবে বলে মত বিশ্লেষকদের। এই টোটাল জিনিসটা আমার মনে হয় যে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবিলিটিতে নিতে হবে, নিয়ে এটা কারা কারা ইনভলভ ছিল সেটাকে খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নভেম্বরের শেষে বিএসইসির অডিট টিম প্রতিবেদন দেওয়ার পর আইসিবি পুনর্গঠনের কাঠামো সুপারিশ করবে বিএসইসি। নানা অনিয়ম দুর্নীতির কবলে পড়ে মূলধন হারিয়ে এখন ভঙ্গুর দশায় আইসিবির মতো একটি প্রতিষ্ঠান। আবার নতুন করে মূলধন যোগান দিয়ে পুনর্গঠনের ব্যবস্থাও করা হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যায় যাদের জন্য এই প্রতিষ্ঠানের দুরবস্থা তাদের কি চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অগ্রহায়ণের শুরুতেই রাজধানীতে শীত বাড়তে শুরু করেছে। ঠান্ডায় রাতে নগরীতে ছিন্নমূল মানুষকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। মানুষের পাশাপাশি শীতে জবুথবু অসহায় প্রাণীরাও। এমআর আমিনের রিপোর্ট। রাত তখন 2:30। রাজধানীর কারওয়ান বাজার থেকে একটু এগিয়ে গিয়ে একটি গ্যারেজের সামনে আগুন পোহাতে দেখা যায় 3 50ঊর্ধ্ব পুরুষকে। নিরাপত্তা প্রহরীর দায়িত্বরত তারা। হঠাৎ নেমে আসা ঠান্ডায় আগুন না জ্বালিয়ে উপায় ছিল না তাদের।
মাত্র আসছি আছে, তারপরে শীতে এতে আমরা শীত সহ্য করতে পারতেছি না। এখন এখানে আগুন হইতে আছি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যায় রোববার রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়তে হয় গৃহহীন, ছিন্নমূল ও কর্মজীবী মানুষদের। শিশুদের ঝুঁকিটা আরও বেশি। সমস্যা এই যে বাচ্চা পোলা মানে ঠান্ডা তো লেগেই থাকে। আমরা এবার ঠান্ডায় বয়ে থাকবো, কষ্ট করতেছি শীতে। শীত পড়তে আছে মোটামুটি ভালোই, আরো পড়বো সামনের দিকে, কাজ যেটু পড়ছে এত বেশি এসে পড়ছে। রাস্তায় যাদের ঘর তাদের জন্য শীতের রাত সবসময়ই দীর্ঘ। কাঁথা কম্বলের ওমনা থাকায় গামছা কিংবা পলিথিন জড়িয়ে জবুথবু হয়ে কোনো রকম কাটিয়ে দেয়া রাতটা। হঠাৎ নেমে আসা হিমে মুখোমুখি হওয়ার কোনো প্রস্তুতিই নেই তাদের। শীতে খারাপ লাগতেছে বললে আর কি আমি লুঙ্গি ছিঁড়া আমি গায়ে দিয়েছি আর কি। আসছে পৌষ মাসে অসহায় এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছে আরও দুর্ভোগ। শীতের মাঝে একটু উষ্ণতার আশায় এই কুকুরগুলো মানুষের পাশে এসে কিভাবে আশ্রয় নিয়েছে তা থেকেই বোঝা যায় রাজধানীতে শীতের প্রকোপ কতটা বাড়তে শুরু করেছে। আর এতে বেশি ভোগান্তিতে পড়ছে রাজধানীর ছিন্নমূল মানুষগুলো। তাদের প্রত্যাশা এই শীতের প্রস্তুতি নেওয়ার জন্য এবং শীতকে মোকাবেলা করার জন্য তাদের পাশে এসে দাঁড়াবেন বিত্তশালীরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। শীত আসার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তমাল। হ্যাঁ ফয়সাল, জাহাঙ্গীরনগরের শীত সেটি আসলে অন্য ধরনের আবহাওয়া তৈরি করে এবং সেটি কিন্তু এবারও তৈরি করেছে। আমরা রয়েছি জাহাঙ্গীরনগরের একটি লেকের পাশে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই লেকে কিন্তু অসংখ্য পাখি রয়েছে, শীতের পাখি, এবং যারা আসলে হিমালয়ের উত্তরপ্রদেশ থেকে আসলে এসছে এবং যারা আসলে তুমুল শীতকে উপেক্ষা করে তারা আসলে বাঁচতে মূলত আমাদের এই যে শীত না গরম না যে আমাদের দেশ নাতিশীতোষ্ণ অঞ্চল, সেই অঞ্চলে মূলত বাঁচতে আসলে তারা জড়ো হয়েছে এবং তারা প্রতি বছরের মতো কিন্তু এবারও জমা হয়েছে এই জাহাঙ্গীরনগরের লেকে। শুধু যে জাহাঙ্গীরনগরের লেক তাই নয়, আসলে বলা চলে যে জাহাঙ্গীরনগরের লেক ছাড়া কিন্তু বাংলাদেশের নানা ধরনের চরাঞ্চলে তারা কিন্তু জড়ো হন প্রতি শীতেই। তো সেই জায়গা থেকে এবার যেহেতু করোনাকালে ক্যাম্পাস বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু পাখি বিশেষজ্ঞরা বলছেন যে পাখির সংখ্যা কিন্তু এবার অনেকটাই বেশি রয়েছে এবং যা আসলে নভেম্বরে এতটা হয় না, তো সেই পরিমাণ পাখি কিন্তু এবার হয়েছে এবং সেটির পরিমাণ কিন্তু প্রায় 5 থেকে 6 হাজারের মতো শুধুমাত্র খচিত পাখির সংখ্যা আমি যদি বলি। এবং সেটি ছাড়া আপনাকে জানিয়ে রাখি যে পাখি বিশেষজ্ঞ কামরুল হাসান তিনি আমাকে জানিয়েছেন কালকে রাত্রে যে সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত পাখির সংখ্যাটি মানে বেশি হয় আর কি জাহাঙ্গীরনগরে, কিন্তু সেটি কিন্তু এবার করোনার কারণে যেহেতু শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস এবং কোনো ধরনের কোনো নেই, ডিস্টার্ব নেই, এবং যে কারণে তারা কিন্তু আসলে নভেম্বরে কিন্তু দলে দলে পাখি কিন্তু হাজির হয়েছে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে। এবং এই শীতের সকালে যে লেক এবং লেকের সঙ্গে কুয়াশার এবং যে শাপলা শালুকের যে মিলন মেলা, সেটির সাথে কিন্তু আসলে এক ধরনের জলকেলি তারা করছে, আমরা সকাল থেকে সেটি কিন্তু লক্ষ্য করছি। তবে এবার যেটি হয়েছে, এবার কিন্তু পাখি মেলা হওয়ার সম্ভাবনা নেই এবং সেটি কিন্তু মূলত করোনার কারণে আসলে এবার হওয়ার সম্ভাবনা নেই বলে আমরা জানতে পেরেছি। এবং যে কারণে আসলে প্রতি বছর যেমনটি দেখা যায় যে ঢাকা শহর থেকে যে মানুষেরা জড়ো হন পাখি দেখতে, সেটি হয়তো এবার হচ্ছে না। তো প্রতি বছরের মতো আসলে পাখি মেলা না হওয়ার কারণে এক ধরনের অনেকেই কিন্তু মনক্ষুণ্ণ রয়েছেন সাধারণ নাগরিকেরা এবং তারা বলছেন যে আসলে যদি এটি হতো তাহলে হয়তো বা তারা প্রতি বছরের মতো এবারও তারা জড়ো হতেন এবং তারা কিন্তু পাখি দেখতেন। তো সব কিছু মিলে বলা চলে যে আজকে আমরা ভোর থেকে এখানে আছি, ভোর থেকে আমরা দেখলাম যে পাখি কিন্তু জড়ো হয়েছে সকাল থেকেই এবং সেটি কিন্তু সাধারণত আমরা জানি যে সকালে এবং সন্ধ্যার আগে কিন্তু পাখির সংখ্যাটি অনেক বেশি থাকে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। অতিথি পাখির কোলাহল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। এবার দাম বেশি, আবহাওয়া অনুকূলে, তাই মৌসুম শুরু হতে না হতেই লাভের আশায় আগে ভাগে আলুর আবাদে নেমে পড়েছেন কুড়িগ্রামের কৃষক ও ব্যবসায়ীরা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রামের 9টি উপজেলাতেই পুরো দমে চলছে আলু আবাদের প্রস্তুতি। জমি তৈরি, ডায়মন্ড, গ্রানুলা, স্টারিস ও কার্ডিনাল জাতের বীজ আলু কেটে প্রস্তুত করার পর রোপণ করা হচ্ছে। চলছে পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে কীটনাশক স্প্রে। পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন কৃষক ও বাণিজ্যিকভাবে আলু আবাদকারী ব্যবসায়ীরা। এইবার যে আলুর দাম হবে আমরা তো কল্পনা করতে পারি না, কারণ এইবার ওই আশায় আমরা আলু গাড়ি আনিছি। আমার 2 বিঘা জমি আলু আবাদ করছি লাভের আশায়। তার ভালো, এই জন্য একটু আগুর করতেছি
যদি সামনে কিছু ভালো লাভবান হতে পারি এই আশায়। এ অবস্থায় আলু আবাদকারীদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকের পাশে সর্বদাই আছে এবং সার্বিকভাবে কৃষককে আলু আবাদের যথাযথ পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবার ৬,৫০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও দেশে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৪৬%। স্বাস্থ্যবিধি না মানায় কারণ ১১ ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। এবং রোহিঙ্গাদের ফেরাতে আর আস্থা রাখা যাচ্ছে না মিয়ানমারের সঙ্গে আলোচনায়। আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগে একমাত্র উপায়, মত বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।